হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। তোমাদের ইউজিসি নেট এবং ডব্লিউবি সেট, ত্রিপুরা সেট এবং অসম সেটের প্রয়োজনীয় যে তথ্য, বিশেষত ইতিহাসের এবং ডব্লিউবিসিএসের বা ইউপিএসসির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বিশেষভাবে উপকৃত আমার এই ভিডিওগুলি। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। ইতিহাসের তথ্য সমৃদ্ধ যে ভিডিওগুলি আমি পূর্বে আলোচনা করেছি সেগুলো ডব্লিউবি সেট এবং ডব্লিউবি এসএসসি স্কুল সার্ভিস কমিশনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তোমাদের উপকৃত হবে বলে আমি আশা রেখে এই ভিডিওগুলো করছি। এবং বিগত ভিডিওগুলো আমি এইভাবেই করেছি যাতে তোমরা বিশেষভাবে উপকৃত হও। দেখো, অনেক তথ্য সমৃদ্ধ তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকের প্রথম প্রশ্ন, তুর্কি প্রধানদের অনুমতি ছাড়া তার হাত বা পা নড়ত না, জলপান করতো না, ঘুমোতো না, রাজা প্রাসাদে থাকতেন এবং উজির শাসন করতেন। এই যে বিখ্যাত কথাগুলি, এই কথাগুলি কার সম্পর্কে বলা হয়েছে? এর উত্তর হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ সম্পর্কে। তারপরে প্রশ্ন, নাসিরউদ্দিন মাহমুদের উজির কে ছিলেন? এর উত্তর গিয়াসউদ্দিন বলবন। পরের প্রশ্ন, নাসিরউদ্দিন মাহমুদের মৃত্যুর পর ভারতীয় মুসলিম হিসাবে কে প্রথম সিংহাসনে বসেছিলেন? এর উত্তর হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবন। পরের প্রশ্ন, বলবনের আসল নাম কী ছিল? এর উত্তর বাহাউদ্দিন। তো গিয়াসউদ্দিন বলবনের আসল নাম ছিল বাহাউদ্দিন। পরের প্রশ্ন, ইলতুৎমিশ কী কারণে গিয়াসউদ্দিন বলবনকে কৃতদাস হিসেবে কিনেনি বা কিনতে চাননি? এর উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন কুৎসিত বা কদাকার দেখতে হয়েছিলেন, মানে তাকে দেখতে কুৎসিত কদাকার, সেই কারণে ইলতুৎমিশ তাকে বাজার থেকে কৃতদাস হিসেবে ক্রয় করেননি। পরের প্রশ্ন, বলবনের সিংহাসন আরোহণের পর কারা বিদ্রোহ করেছিলেন? এর উত্তর মেওয়াট, কাটেহার ও বুন্দেলখণ্ডের জনগণ। তারা গিয়াসউদ্দিন বলবন সিংহাসন আরোহণের পরেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন। পরের প্রশ্ন, বলবন কবে মেওয়াটিদের দমন করেছিলেন? এর উত্তর হচ্ছে 1267 খ্রিস্টাব্দে দমন করেছিলেন, কারণ 1266 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসার পর 1267 খ্রিস্টাব্দে এই মেওয়াটিদের দমন করেছিলেন। পরের প্রশ্ন, সুলতানি যুগে কোন শাসক রক্ত ও যুদ্ধনীতি গ্রহণ করেছিলেন? এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রক্ত এবং যুদ্ধনীতি প্রথম গ্রহণ করেছিলেন সুলতানি শাসক হিসাবে, উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। কেমন? তো বলবন যখন নায়েব ছিলেন তখন বাংলায় কে স্বাধীনতা ঘোষণা করেছিলেন? তার আগে একটু বলে দিই, রক্ত এবং যুদ্ধনীতিটা কি না, রক্ত হচ্ছে একটি বিখ্যাত সেনাবাহিনী গঠন এবং শত্রুপক্ষের খতম করার জন্য একটা শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। আর যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে ক্ষিপ্রতার সঙ্গে সেই বিদ্রোহীদের, মানে বিরোধী শত্রুপক্ষকে ছত্রভঙ্গ এবং পরাজিত করার কাজটা করেছিলেন। সেই জন্য রক্ত এবং যুদ্ধনীতি বা যে যুদ্ধ নৈপুণ্য, সেটা গিয়াসউদ্দিন বলবন কার্যকরী করেছিলেন। পরের, বলবন যখন নায়েব ছিলেন তখন বাংলায় কে স্বাধীনতা ঘোষণা করেছিলেন? এর উত্তর হচ্ছে আরসুল্লাহ খাঁ। কেমন? পরের প্রশ্ন, 1255 খ্রিস্টাব্দে বলবন কাকে লখনৌতির গভর্নর হিসাবে পাঠিয়েছিলেন যখন তিনি উজির ছিলেন? তো সেই সময় যাকে পাঠিয়েছিলেন সেটা হচ্ছে উজবেক খানকে, 1255 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বলবন যখন সুলতান হন তখন বাংলার ইকতাদার কে ছিলেন? এর উত্তর হচ্ছে তাতার খাঁ। এখানে তো একটু বলে দিয়ে ভালো যে 1266 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে বসেছিলেন। তো সেই সময় তিনি তখন বাংলার ইকতাদার কে ছিলেন? না, তাতার খাঁ ছিলেন বাংলার ইকতাদার। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবন তাতার খাঁকে পদচ্যুত করে কাকে বাংলার ইকতাদার নিযুক্ত করেছিলেন? উত্তর হচ্ছে তুঘরিল খাঁকে।
তো পরে প্রশ্ন, তুগরিল খাঁ কে ছিলেন? উত্তর, গিয়াসউদ্দিন বলবনের একজন কৃতদাস ছিলেন তুগরিল খাঁ। কেমন? পরে প্রশ্ন, প্রাদেশিক শাসকরা সুলতান গিয়াসউদ্দিন বলবনের নির্দেশে অমান্য করলে তাদের কি কি শাস্তি দেওয়া হতো? এর উত্তর হচ্ছে, হত্যা করে প্রথমত তাদেরকে ঝুলিয়ে দেওয়া হতো। যেমন সুলতানের নির্দেশ অবধের ইকতাদার আমিন খাঁ বিদ্রোহীদের বিদ্রোহ দমনে ব্যর্থ হলে তাকে হত্যা করে অযোধ্যার গেটে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের পুত্র কে ছিলেন? উত্তর হচ্ছে বুগরা খাঁ। পরের প্রশ্ন, বিদ্রোহী বাংলার সুবেদার তুগরিল খাঁকে কে উদ্ধার করেন? উত্তর, শের আন্দাজ। পরের প্রশ্ন, তুগরিল খাঁকে কারা হত্যা করেছিলেন? এর উত্তর হচ্ছে মুকাদ্দির খাঁ এবং আলী খাঁ। কারণ এদের দুজনকে গিয়াসউদ্দিন বলবন প্রেরণ করেছিলেন এবং এরাই তুগরিল খাঁকে প্রথমে খোঁজার চেষ্টা করেন এবং যখন খুঁজে পান তখন তারা মুকাদ্দির খাঁ ও আলী খাঁ তাকে উড়িষ্যার পার্শ্ববর্তী অঞ্চলেতে ধরে ফেলেন এবং তারপরে তাকে হত্যার ব্যবস্থা করা হয়। পরের প্রশ্ন, নিয়াবত ই খুদাহ এই কথাটির এই উপাধি কে নিয়েছিলেন? উত্তরটি হচ্ছে গিয়াসউদ্দিন বলবন নিয়াবত ই খুদা বা খোদার নায়েব এই উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন, নিয়াবত ই খুদাহ কথার অর্থ কী? পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি বা খোদার নায়েব। পরের প্রশ্ন, জিল ই ইলাহি কথাটির অর্থ কী? উত্তর হচ্ছে জিল ই ইলাহি ঈশ্বরের ছায়া। এটাকে অন্যভাবে আমরা আরেকটা বলতে পারি যে জিলুল্লাহ। জিলুল্লাহ এই কথাটাও অনেক সময় বলা হয়ে থাকে, জিল ই ইলাহি বা জিলুল্লাহ। পরে প্রশ্ন, জিল ই ইলাহি কথার অর্থ হচ্ছে ঈশ্বরের ছায়া। পরে জিল ই ইলাহি এই উপাধি কে গ্রহণ করেছিলেন? এটা কে হবে? একটু মিস্টেক হয়েছে আমার, অবশ্যই এটা কে হবে? কেমন? তো জিল ই ইলাহি এই উপাধি গ্রহণ করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। পরে প্রশ্ন, পারস্যে প্রচলিত সিজদা ও পাইবস প্রথা ভারতে কে প্রচলন করেছিলেন? উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। পরে প্রশ্ন, সিজদা কথার অর্থ কী? উত্তর হচ্ছে সিজদা কথার অর্থ হলো সিংহাসনের সামনে নত জানু হওয়া সিজদা। আর পাইবস কথার অর্থ কী? পাইবস কথার অর্থ হচ্ছে সুলতানের পদযুগল চুম্বন করা। পরে প্রশ্ন, ইরানি উৎসব নৌরোজ প্রথা ভারতে সর্বপ্রথম কে প্রচলন করেন? এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, যে নৌরোজ প্রথা কে প্রথম ভারতে প্রচলন করেছিলেন? এর উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন করেছিলেন। পরে নৌরোজ কী, অর্থাৎ নৌরোজ প্রথা কী? নৌরোজ প্রথা হচ্ছে, নৌরোজ হলো সূর্য উপাসনা বা সূর্য পূজা করা, সেটাকে নৌরোজ বলা হতো। পরে প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবন কতদিন নৌরোজ উৎসব পরিচালনা করতেন বা কতদিন ধরে এই নৌরোজ উৎসবটা চলতো? এর উত্তর হচ্ছে 19 দিন ধরে। এটা একটা ঠকানো প্রশ্ন, অবশ্যই মনে রাখবে, 19 দিন ধরে চলতো এই নৌরোজ উৎসবটা। পরে দরবারে সভাসদরা যাতে ড্রেস কোড পরে আসে তার জন্য কে নির্দেশ দিয়েছিলেন? মানে যে দরবারের লোকেরা ছিলেন তাদেরকে ড্রেস কোডের ব্যবস্থাও করেছিলেন, সেটা কে করেছিলেন? না সুলতান গিয়াসউদ্দিন বলবন করেছিলেন। পরে প্রশ্ন, তার মুখের লম্বা দাড়ি ছিল, তিনি অনেক উঁচু মুকুট এমনভাবে পরতেন যেন তার দাড়ির শেষ ভাগ থেকে তার স্বর্ণ মুকুটের শিকড় পর্যন্ত 1 গজ লম্বা হতো। স্বর্ণ মুকুটের শিকড় পর্যন্ত 1 গজ লম্বা হতো। কার সম্পর্কে বলা হয়ে থাকে? এর উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে বলা হয়ে থাকে। পরে প্রশ্ন, যখন আমি কোনো নিচু জাতে জন্মানো মানুষকে দেখি আমার চোখ জ্বলতে শুরু করে, আমার হাত রাগে তরবারির দিকে গিয়ে পড়ে, এই যে বিখ্যাত উক্তি, এটি কে করেছিলেন? অবশ্যই গিয়াসউদ্দিন বলবন করেছিলেন। পরে কে বন্দেগানি চালগানি বা 40 চক্রে ধ্বংস সাধন করেছিলেন? উত্তর হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন বলবন করেছিলেন। গোপনে আমির অমরাহদের ষড়যন্ত্র করে হত্যা করিয়ে দিতেন কে? এরও উত্তর হচ্ছে বলবন। পরে গিয়াসউদ্দিন বলবন ষড়যন্ত্র করে হত্যা করেছিল কয়েকজন আমির সদস্যের নাম করো। শের খাঁ, মালিক বকবক, হৈবত খাঁ, আমিন খান
ও তুগরিল খাঁ এদেরকে তিনি হত্যা করিয়ে দিয়েছিলেন ষড়যন্ত্র করে। পরের প্রশ্ন, সৈন্যদের শক্তিশালী হওয়ার জন্য বারংবার সামরিক মহড়ার উপর, এটা মহড়ের নয়, মহড়ার উপর বেশি জোর দিতেন কে? উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন দিতেন মহড়ার দিক দিয়ে। পরে সিকদার বলতে কি বোঝো? উত্তর, সুলতানি যুগে জেলা হিসেবে শিখের বিকাশ ঘটেছিল, আর এই শিখের প্রধানকে বলা হতো সিকদার, বা শিখটা দেখভালের যিনি দায়িত্বে ছিলেন তাকে বলা হতো সিকদার। পরে প্রশ্ন, সুলতানি যুগে গুপ্তচরদের প্রধানকে কি বলা হতো? এর উত্তর হচ্ছে বারিদ বলা হতো। কেমন? গুপ্তচরদের যিনি প্রধান হতেন তাকে বারিদ বলা হতো। পরে সুলতান গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? এখানটা একটা বেশ ট্র্যাজেডি আছে। ট্র্যাজেডিটা দেখো, যে বলবনের মৃত্যুর পর কে সিংহাসনে বসে সেই নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। তার ছোট ছেলে বুগড়া খাঁকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন কারা? না তার সভাসদরা। কেমন? বুগড়া খাঁকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন, কিন্তু বুগড়া খাঁ বাংলা থেকে ফিরে আসেনি। তাই তিনি বড় ছেলে মোহাম্মদ খাঁর পুত্র কায়খসারুকে মনোনীত করলে বুগড়া খাঁর পুত্র কায়কোবাদ ওই কায়খসরুকে হত্যা করেন এবং নিজে মইজুদ্দিন নাম নিয়ে কায়কোবাদ সিংহাসনে বসেছিলেন। তাহলে কায়খসরুকে, মোহাম্মদ খাঁর পুত্র কায়খসরুকে তিনি বসতে দেননি, তাকে হত্যা করেন এবং তারপর নিজে মইজুদ্দিন নাম নিয়ে বুগড়া খাঁর পুত্র সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্ন, কায়কোবাদের নায়েব কে ছিলেন? উত্তর, নিজামউদ্দিন ছিলেন কায়কোবাদের নায়েব। পরের প্রশ্ন, দিল্লির কোন পুত্র সুলতানের কাছে পিতা আঞ্চলিক শক্তির প্রধান হয়ে সিজদা ও পাইবস করেছিলেন? এখানে এই কথাটি হচ্ছে পুত্র কায়মর্সের কাছে পিতা বুগড়া খাঁ, অর্থাৎ পুত্র ছিলেন কায়কোবাদ ছিলেন দিল্লির শাসক এবং পিতা বুগড়া খাঁ বাংলা থেকে তিনি দিল্লিতে যাননি, সেই জন্য পুত্রের কাছে যখন দেখা করতে যান, পুত্র ছিলেন যেহেতু দিল্লির সুলতান, তো সেই জন্য সেই সুলতানের কাছে পিতা অর্থাৎ বুগড়া খাঁ তার পুত্রের কাছে সিজদা, সিংহাসনের সামনে নতজানু হওয়া, আর পাইবস পদযুগল চুম্বন, এই পদ্ধতিটা করেছিলেন, বা এই রেওয়াজ যেটা ছিল সেটা করেছিলেন। এটা হচ্ছে একটা দৃষ্টান্তের উদাহরণ। কেমন? পরের, কেলুগড়ি প্রাসাদ কে নির্মাণ করেছিলেন? উত্তর, দিল্লির সুলতান কায়কোবাদ, তিনি আমোদ প্রমোদে থাকার জন্য এই কেলুগড়ি প্রাসাদ নির্মাণ করেছিলেন। পরে, কিরণ উস সদাইন এই যে বিখ্যাত গ্রন্থটি, এর লেখক কে? না, এর উত্তর হচ্ছে আমির খসরু। পরে প্রশ্ন, জালালউদ্দিন ফিরোজ খলজিকে কায়কোবাদ কোন দায়িত্ব দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে বরনের গভর্নর নিযুক্ত করেছিলেন। পরে প্রশ্ন, কায়কোবাদ জালালউদ্দিন ফিরোজ খলজিকে কি উপাধি দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে আর.জি. মামালিকের পদ দিয়েছিলেন। পরে প্রশ্ন, ফিরোজ খলজির একজন বিশ্বস্ত অনুচরের নাম করো যে কায়কোবাদকে একটি চাদরে মুড়ে যমুনা নদীতে বা যমুনা নদীর জলেতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তিনি কে? এর উত্তর হচ্ছে তারকেশ। তিনি ছিলেন ফিরোজ খলজির একজন বিশ্বস্ত অনুগত, নাম তারকেশ। পরে, খলজি কাদের বলা হতো? গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আফগানিস্তানের হেলমন্দ নদী উপত্যকায় খলজ নামক প্রদেশের যে জনজাতি বসবাস করত তাদেরকে খলজি বলা হতো। খলজ থেকে খলজি নামের উৎপত্তি হয়েছে। পরে প্রশ্ন, কায়ুমর্স কে ছিলেন? দিল্লির সুলতান কায়কোবাদের পুত্র ছিলেন কায়ুমর্স, যাকে হত্যা করে জালালউদ্দিন ফিরোজ খলজি দিল্লির সিংহাসনে বসেন এবং খলজি বিপ্লবের বা খলজি রাজত্বের সূচনা হয়েছিল। পরে প্রশ্ন, জালালউদ্দিন ফিরোজ খলজি কবে দিল্লির সিংহাসনে বসেছিলেন? উত্তর, 1290 খ্রিস্টাব্দে বসেছিলেন। পরে প্রশ্ন, খলজিরা কখন ভারতের মাটিতে প্রবেশ করেছিল? উত্তর, 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধের সময় মোহাম্মদ ঘুরিকে সহযোগিতা করার জন্য। এখানটা একটা ঘটনা ছিল, আমি পূর্বের ভিডিও বলেছি, তবু একটু আমি জানিয়ে দিচ্ছি। এই 1191 খ্রিস্টাব্দে যখন তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, তখন মোহাম্মদ ঘুরি কী ছিল না
মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিল এবং আহত হয়েছিল। যদি জনৈক একজন খলজি শাসক, জনৈক একজন খলজি সেনাপতি যদি না মোহাম্মদ ঘুরিকে ওই যুদ্ধক্ষেত্র থেকে ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে চলে যেতেন, তাহলে মোহাম্মদ ঘুরি সেখানেতেই মারা যেতেন শত্রু দ্বারা আক্রান্ত হয়ে। তো এই 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে যে সেনাপতি যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছিলেন, তিনি ছিলেন আসলে খলজি। তাই খলজিদের উত্থান ওই 1191 খ্রিস্টাব্দেই হয়েছিল আর কি। পরের প্রশ্ন, এই ঘটনা ছিল নিম্ন শ্রেণীর মুসলমানদের উচ্চ শ্রেণীর মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ। কোন ঘটনা সম্পর্কে কথা বলা হয়? এর উত্তর হচ্ছে খলজি বিপ্লব সম্পর্কে। আজকে লাস্ট প্রশ্ন, তুর্কিদের উচ্চপদ থেকে দূরে রাখা হয়নি ঠিকই, কিন্তু প্রশাসনে তুর্কিদের একচেটিয়া অধিকার খর্ব করেছিল। কার সম্পর্কে এরূপ অভিমত ব্যক্ত করা হয়? উত্তর জালালউদ্দিন ফিরোজ খলজি সম্পর্কে। তো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। যদি তোমাদের আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করার ব্যাপারটা তোমাদের হাতেই ছেড়ে দিলাম। ততক্ষণ তোমরা দেখতে থাকো। আমি খুব শীঘ্রই পরবর্তী অংশ, মানে সুলতানি যুগের জালালউদ্দিন ফিরোজ খলজির পরবর্তী যে ভিডিওগুলি সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। ওকে।